আসসালামু আলাইকুম। সবাইকে আর্ডিউনের অনুষ্ঠানে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে হচ্ছে আর্ডিউনের সম্পর্কে যদি আমরা বলি, তাইলে হচ্ছে আমাদের আর্টিউন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমরা স্টুডেন্ট এবং নিউ কামার যারা হচ্ছে গ্র্যাজুয়েট তাদের সাথে প্রফেশনাল লাইফের একটা কানেকশন ক্রিয়েট করার চেষ্টা করে থাকি। শুধু যে তাই তা না, আমাদের পাশাপাশি বিভিন্ন আর্কিটেকচার ডিপার্টমেন্ট যেগুলা ভার্সিটি গুলো আছে তাদের এক্সপোজারের ক্ষেত্রে প্লাস আমাদের বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আর্কিটেক্ট স্টুডেন্টের স্কিল আইডিয়া ক্রিয়েটিভিটি যাতে আমরা হচ্ছে ইনহ্যান্স করতে পারি। আর আমরা সাধারণত বিভিন্ন ধরনের কোর্স ডেভেলপমেন্ট মানে স্কিল ডেভেলপমেন্ট কোর্স হচ্ছে অফার করে থাকি, যেরকম ফটোশপ, লুমিয়ন, ব্লেন্ডার। আর তাছাড়া হচ্ছে আমরা প্রত্যেক বছর ক্যাম্পাস অ্যাম্বাসেডর হচ্ছে প্রত্যেকটা ভার্সিটি থেকে নিয়ে থাকি। আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডরের ক্ষেত্রে কিছু প্রসেস আছে। একটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ, অ্যাকসেপ্টেন্স আর ওরিয়েন্টেশন। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি আমরা হচ্ছে যাই এবং ফেলোশিপে যদি আমরা হচ্ছে দেখি, দেখা যায় যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে ওখানে যদি নেসেসারি যেগুলো আমরা ইনফরমেশন চাচ্ছি সেটা যদি আমরা ইনপুট করি, তাইলে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে আমাদের কাছে আসবে। দেন আমরা সেটা হচ্ছে একবার চেক করে দেন আমাদের থেকেই হচ্ছে আপনাদের সাথে কথা বলা হবে এবং পরবর্তী প্রসেসগুলো ফলো করা হবে। এখন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রসেস যেটা হচ্ছে কি পাবলিসিটি ইন ক্যাম্পেইন, শুধু যে পাবলিসিটি আমাদের আরডিওনের ক্ষেত্রে হবে তা না, ভার্সিটির ক্ষেত্রেও আমরা বিভিন্ন ভার্সিটির থিসিস তারপর প্রজেক্ট আমরা হচ্ছে শোকেস করে থাকি। প্লাস হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসের সাথে আমাদের কোলাবোরেশন করা হয়, ভলেন্টিয়ার কাজ করা হয়। আর আমাদের হচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রায় হচ্ছে 28 জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছে। প্রায় 16টা ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্ট আছে। প্রজেক্টের ক্ষেত্রে যদি বলা হয়, আমাদের অলরেডি একটা ডিজাইন কম্পিটিশন হয়েছে, যেখান থেকে আমরা 5টা কম্পিটিশনের হচ্ছে প্রজেক্ট এখানে দেখানো হচ্ছে যদি দেখি। দেন পরবর্তীতে দেখা যায় যে প্রজেক্টের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হচ্ছে প্রায় 21টা প্রজেক্ট অলরেডি শোকেস করছি। থিসিস প্লাস হচ্ছে 5-1 বা 4th ইয়ারের যেগুলো প্রজেক্ট থাকে সেগুলো আমরা শোকেস করে ফেলছি। আর প্রজেক্ট সাবমিশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা আবার যদি ওয়েবসাইটে চেক করি, ওখানে হচ্ছে সাবমিশন একটা হচ্ছে কি বলবো অপশন আছে। ওখান থেকে যদি আপনার যদি দেখেন তাহলে লিগাল টার্মস আছে। আপনি লিগাল টার্মস গুলো পড়ার পর যে সকল হচ্ছে আমাদের কোয়ারিজ আছে ওগুলো যদি ফিল করেন, তাহলে আমরা হচ্ছে আমাদের কিছু জুরি মেম্বার আছে, সেই জুরি মেম্বার গুলো প্রজেক্ট গুলো রিভিউ করে দেন হচ্ছে আমাদের এখানে শোকেস করা হয়। তাছাড়া আমাদের হচ্ছে আর্টডুনে 4টা প্ল্যাটফর্মে আছে, ইউটিউব, পিন্টারেস্ট, ফেসবুক আর হচ্ছে আচ্ছা, আর হচ্ছে যদি আজকের প্রোগ্রামের কথা বলি, আজকের প্রোগ্রামে আমাদের সাথে আছে হচ্ছে সিয়াম রহমান ভাইয়া। উনি হচ্ছে ওনার থিসিস প্রজেক্টের সম্পর্কে আমরা আজকে জানবো, ফ্যাক্টরি ইন ইটারনিটি। উনি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছে আর্কিটেকচার সাবজেক্ট থেকে। এখন বর্তমানে ফাউন্ডার এন্ড রিসার্চ প্র্যাকটিস করতেছে জেনেটিক স্পেস সিকিউরিটি থেকে। আর উনি হচ্ছে মেইনলি রিসার্চ বেসড হচ্ছে বিষয়ে খুব ইন্টারেস্টেড। এআই বিষয়ে হচ্ছে তিনি কাজ করে থাকেন। ভাইয়া হচ্ছে যদি হচ্ছে আমাদের সাথে এখন তাদের প্রজেক্টের সম্পর্কে। জি, থ্যাংক ইউ নোভা। আমি আসলে শেয়ার করি। তোমার স্ক্রিনটা ক্লোজ করো। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি তাহলে শুরু করছি। ওকে। আর নিচের একটা হাইড একটা অপশন, ওটা একটু হাইড করে দিলে বেটার হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তো আমার থিসিস প্রজেক্টটা ছিল হচ্ছে ফ্যাক্টরি নিয়ে। তো এটা ফ্যাক্টরি আনসার্টেনটি। সো ফ্যাক্টরি আনসার্টেনটি অ্যান্ড সার্টেনটি, এই দুইটা কনসেপ্টের কনফ্লিক্ট আসলে এটা, যে আসলে পরবর্তীতে ফ্যাক্টরি
কেমন হবে বা কেমন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আর কি এই থিসিসটা, যে ফিউচার ফ্যাক্টরি গুলা কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে। তো এই অটোমেশন এন্ড আদার টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস আসার কারণে এই ফ্যাক্টরিটা পরবর্তীতে কি রকম ট্রান্সফরমেশন হতে পারে সেটা নিয়ে আর কি ফ্যাক্টরি আনসার্টেনটি থিসিসটা করা আর কি আমার। তো আমি ফার্স্টে আমার একটা ইন্ট্রো ভিডিও দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, একটু কাইন্ডলি জানাবেন যে অডিওটা শোনা যাচ্ছে কিনা আর কি। ভিডিওর অডিওটা পাওয়া যাচ্ছে না। ভিডিওর অডিওটা পাওয়া যাচ্ছে না। ওকে ওকে, আমি তাহলে স্ক্রিনটা আবার শেয়ার করছি। এখন শোনা যাচ্ছে? ভলিউমটা আসলে অনেক লো। আচ্ছা আচ্ছা, আমি এটা ই করে দিচ্ছি। Yet remain static হ্যাঁ, এখন and পাওয়া যাচ্ছে। outpaced. But আমি machines ফার্স্ট are থেকে শুরু advancing. করে দিচ্ছি। ওকে। Machines are advancing exponentially, leaving factories perpetually struggling to keep up. Today's state of the art is already obsolete by the time it's built. Factories are rebuilt, redesigned, yet remain static and outpaced. But must it always be this way? What if we reimagine factories, not as a single building, but as a living system? A constellation of modular elements interwoven with gardens, where workers reconnect with nature. A few essential components capable of hosting countless activities. A structure that grows or contracts as needed, yet stays fully operational, always attuned to shifting demands, organized around seamless flows. At the heart of this vision lies intelligence. Using the wave function collapse algorithm, the factory continuously reconfigures its layout in real time, responding to production needs, worker flows, and environmental conditions. Guided by AI bots, tasks and spaces are dynamically allocated, and flexibility into every corner of the factory. No longer fixed, the factory becomes a self-organizing organism. This is the factory of the future applied to industry, a place of unrivaled livability, where people, technology, and industry harmonize with the natural world. Inspired by the radical visions of William Morris, Cedric Price, Albert Kahn, Buckminster Fuller, and others who dared to dream beyond convention. This is more than a factory. It is a stage for ideas that can change the world. In a world where work is too often disconnected from life, this factory brings them back together, creating spaces to live, create, learn, and play. A factory that is more than production. It becomes an ecosystem, a future where industry no longer competes with nature, but flourishes alongside it. This is factory uncertainty, where bold ideas take shape, where people, machines, and nature find balance, where the future is not feared, but designed. থ্যাংক ইউ। Machine তো এটা এই থিসিস প্রজেক্টটা কনভেনশনাল থিসিস প্রজেক্টের মতো হবে না। আমি যখন এক্সপ্লেইন করব এটা কিছু জিনিসের উপর স্টেপ বাই স্টেপ প্রসেস, একটা প্রসেস ছিল যে ফার্স্ট একটা স্টোরি থেকে তারপর থিওরিতে আসা, থিওরি থেকে দেন এটার ফর্ম জেনারেশনের জন্য এখনকার টাইমের যত অ্যাডভান্স টেকনোলজিস আছে বা কোডিং গুলো আছে সেগুলো ইউজ করা, দেন সেটাকে রেশনালাইজ করার জন্য হচ্ছে এআই এজেন্টস ইউজ করা, এন্ড ফিউচারের জন্য যারা আর কি পরবর্তী নেক্সট জেনারেশন অফ ওয়ার্কার্স বা নেক্সট জেনারেশন অফ ইউজার্স অফ এ ফ্যাক্টরি তাদের জন্য গেম বা মেটাভার্স ক্রিয়েট করা। এই পাঁচটা এলিমেন্ট নিয়ে আসলে এই থিসিসটা কম্পাইল করা। তো
তো ব্যাকগ্রাউন্ড স্টোরিতে যদি আসি, সেটা হচ্ছে গিয়ে যে আহ, আমার একটা ফ্যাক্টরি ছিল, যেটা কিনা আমার অনেক বাবার ফ্যাক্টরি। তো সেই ফ্যাক্টরিতে যেটা হয়, অনেক আগে থেকে আমার যাওয়া আসা বা চেনা পরিচিত। তো ফ্যাক্টরি যখন আবার নতুন করে প্রপোজাল আসে, তখন অটোমেটেড ফ্যাক্টরি, তারপর রোবটস, এগুলোর কথা চলে আসে, যে কারণে ওয়ার্কাররা দেখা যাচ্ছে যে তাদের আহ, তাদের যেটা হচ্ছে যে প্রোডাকশন ক্যাপাসিটি, সেটাকে এক্সিড করার জন্য হচ্ছে নতুন টেকনোলজি আসতেছে। সো এখন যারা ওয়ার্কার আছে তাদের আসলে কি হবে, সেই বিষয়টা নিয়ে আর কি আহ, একটা কোয়েশ্চেন ক্রিয়েট হয়। বা যদি অটোমেশন চলে আসে, তাহলে এই ওয়ার্কার গুলা কি করবে? তো ইন বিটুইন টাইম আমার কাছে একটা এসে আসে, সেটা হচ্ছে উইলিয়াম মরিসের একটা এসে, যে এ ফ্যাক্টরি অ্যাজ ইট মাইট বি। এই পাঁচটা এসেতে ওখানে ওখানে যেটা ছিল যে এক্সপ্লেইন করা ছিল যে ফ্যাক্টরি কিভাবে আসলে হওয়া উচিত। একটা ফ্যাক্টরি একটা এক্সিবিশন স্পেস বা একটা গার্ডেন্স থাকবে, ওয়ার্কাররা এনজয় করবে, তাদের আর্টস এন্ড ক্রাফটস গুলা প্র্যাকটিস করতে পারবে। তো সেই বিষয়টা নিয়ে বাট একটা আরেকটা কোয়েশ্চেন যেটা আসে, সেটা হচ্ছে যে ইন ফিউচার যদি অটোমেশন চলে আসে, তাহলে ওয়ার্কারদের কি হবে? যারা এখনকার ওয়ার্কার, তাদের আসলে কি হবে? তো এখানে একটা কনস্ট্যান্ট এবং সেট্রিক প্রাইসে একটা থিওরি থাকে যে আহ, যখন ওয়ার্কলোডটা কমে যাচ্ছে, তো তখন মানুষ যেটা তাদের ক্রিয়েটিভিটি বা এক্সপ্লোরেশনের জন্য টাইমটা বের করতে পারে, অ্যান্ড গ্রোথটা সেভাবে হয়ে থাকে, হিউম্যান ইভলিউশন যেটা সেভাবে হয়ে থাকে। সো ফার্স্টে আমি যেটা করি যে থিওরিজ গুলা ফার্স্টে ম্যাপিং করে নিই, যে উইলিয়াম মরিসের যে পাঁচটা এসে ছিল, সেই এসেটাকে সেন্টারে রেখে দেন আদার যে আর্কিটেক্ট অ্যান্ড থিওরিস্ট গুলা ছিল, ইউটোপিয়ান থিওরিস্ট গুলা বা ডিস্টোপিয়ান থিওরিস্ট গুলা ছিল, সেই থিওরিস্ট এটার সাথে কতটা সামঞ্জস্য, সেটা দেখার জন্য আমি আর কি সব থিওরিস্ট গুলা আর কি ম্যাপিং করা শুরু করি ইনিশিয়াল স্টেজে। সো এখন হচ্ছে যে আহ, এই থিওরিজ গুলার বেসিসে তারপর হচ্ছে কি আমার যে ফ্যাক্টরিটা ছিল, এই থিওরিজ গুলো আসলে এখানে অ্যাপ্লিকেবল কিনা সেটা একটা দেখার বিষয় ছিল, যে আদৌ এই থিওরিজ গুলো আমি এখানে, কারণ ওগুলা ইউরোপিয়ান থিওরি, আমার বাংলাদেশের থিওরিতে এখানে কনটেক্সট এটা আসবে কিনা। সো আমার যে সাইটটা ছিল সেটা টাঙ্গাইল, এটা শাড়ির জন্য মোস্টলি ফেমাস। সো এখানে আমাদের ফ্যাক্টরিতে মোস্টলি উইভিংটাই হয়, চেক, গ্রে অ্যান্ড আদার আদার ভ্যারাইটিস অফ ফ্যাব্রিক এখানে উইভিং হয়। তো এই সাইটটা একটা ক্যারেক্টারিস্টিক ছিল যে এখানে কোনো ক্লোজ বাউন্ডারি নেই। আমরা ইউজুয়াল যে ফ্যাক্টরিটা দেখি সেখানকার মতো আর কি এখানে ওই বাউন্ডারিটা ছিল না। তো একটা ফ্যাক্টরি সেন্ট্রালে মাঝখান দিয়ে একটা রোড চলে যায়, যেটা কিনা একটা রুরাল এরিয়াকে আর একটা আরবান এরিয়াকে কানেক্ট করে, অ্যান্ড এই রুরাল অ্যান্ড আরবান সিনারিওর মাঝখানে হচ্ছে কি আমার ফ্যাক্টরিটা এক্সিস্ট করে। সো ইনিশিয়ালি যেটা শুরু হয়, যে আমি উইভিং এর যে প্যাটার্নটা সেটা নিয়ে খুবই ধরতে গেলে অবসেসড ছিলাম, যে উইভিং এর যে ইয়াটা, যে ওভারল্যাপিং ক্যারেক্টারটা এন্ড ওদের যে পোরাসিটিটা, যে আমরা যে ফ্যাব্রিকটা ইউজ করতেছি ওটার পোরাসিটির কারণেই আমরা ওটা কমফোর্টটা পাচ্ছি, যে ওটা ব্রিদেবল হচ্ছে বলেই, পোরাসিটি আছে বলেই ব্রিদেবল হচ্ছে। সো আমি ফ্যাব্রিক থ্রেডস গুলাকে অ্যাজ এ মাসিং হিসাবে চিন্তা করি, অ্যান্ড ওই ফ্যাব্রিকের যে পোরাস অংশটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি আমার এই বিল্ড ফর্মের ভয়েড গুলা বা কোটেস গুলাকে চিন্তা করে দেন আমি ওখানে আগাতে শুরু করি। সো এই ডিজাইন প্রসেসে যেটা হয়, যে ফার্স্ট একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক লাগে, যে উইলিয়াম মরিস, সেড্রিক প্রাইস, কনস্ট্যান্ট, এদের থিওরি নিয়ে দেন হচ্ছে জেনারেটিভ লজিকে আমি আগানো শুরু করি, যে ডিফারেন্ট কাইন্ড অফ কোডিংস, গ্রাস অপার হোক বা আনরিয়াল ইঞ্জিনের কোডিং হোক, সেটা নিয়ে আমি আর কি আগানো শুরু করি। দেন সেটাকে সিমুলেট করে ভ্যালিডেট করা এনভায়রনমেন্টাল তিনটা প্যারামিটার, দুইটা প্যারামিটার উপরে, এনভায়রনমেন্টাল অ্যান্ড বিহেভিয়ার প্যারামিটার। তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে ফেল করলে তারপর আবার সেটা আবার সিমুলেশন লজিকে যায়, দেন হচ্ছে গিয়ে ফাইনাল আউটকামটা বের হয়। সো এখানে যেটা হয় যে আমি আগের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, যে তাদের স্পেশাল কনফিগারেশন গুলা, সেটাকে আমি ডিনাই করছি না, বাট সেটাকে আমি ফিচার প্রুফ করার জন্য যা যা রিকোয়ারমেন্ট লাগে
বা এখনকার কারেন্ট স্টেটে যত ধরনের টেকনোলজিক্যাল টুলস অ্যাভেলেবল আছে সেগুলা দিয়ে আমি আমার ফ্যাক্টরিটা বানাতে পারছি কিনা। এর মধ্যে ইকোনমিক্যাল ইস্যুস আছে, ওয়ার্কার ওয়েলবিং এর ইস্যুস আছে, তাদের কালচার হেরিটেজ এটারও একটা ইস্যুস এখানে কনসিডার করা হয়। সো ইনিশিয়ালি যেটা আমার টার্গেট ছিল যে জিনিসটা যাতে মার্জ হয়, নেচার এবং তাদের অ্যাক্সেস আর বাকি প্রোগ্রামস গুলো যাতে মার্জ ইন্টারওয়েভড হিসাবে থাকে। তো ফার্স্টে যদি আসি সেটা হচ্ছে ওয়েব ফাংশন কোল্যাপস। সো এটা থেকে আসলে আমার ডিজাইনের জার্নিটা শুরু। সো ওয়েব ফাংশন কোল্যাপস হচ্ছে কতগুলো ইউনিক টাইলস বা মডিউলস ডিফাইন করে দেওয়া হবে, দেন ওটার সার্টেন রুলস দেওয়া হবে, সেই রুলস এর বেসিসে হচ্ছে গিয়ে ফর্মটা জেনারেট হবে। সো এটা হচ্ছে আমার ওই মডিউলস যেগুলো আমার রাইট সাইডে যেটা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি মডিউলস, লেফট সাইডে হচ্ছে হাউজিং মডিউলস গুলো। সো এখানে হচ্ছে এইখানে যা দেখা যাচ্ছে এই পুরা থিসিস বিল্ড হয়েছে এই রুলস গুলার বেসিসে। কোন মডিউলের সাথে কোন মডিউল লাগবে, স্প্যাটিয়াল কানেকশন কিভাবে হবে, সেটা এই যে রুলস আমরা যেটা জানি যেভাবে, সেই রুলস গুলা এখানে ইন কোড এখানে দেখানো হয়েছে। সো এটা হচ্ছে ওভারঅল স্ক্রিপ্ট, যে ওভারঅল এই ফর্ম জেনারেশন বা এই মাসিং আনার জন্য এই ওভারঅল স্ক্রিপ্টটা হচ্ছে এটা। যে এটা গ্রাস অপারে করা রাইনোর একটা প্লাগইন। এন্ড এখানে হচ্ছে কি ফ্যাক্টরি ইটারেশনস গুলা শুরু হয় আমার ফার্স্ট ইনিশিয়াল স্টেজে, যে আমি ফ্যাক্টরি মডিউলস গুলা নিয়ে ইটারেশন করা শুরু করি। দেন হচ্ছে হাউজিং এর ইটারেশন শুরু করি, ডিফারেন্ট ডিফারেন্ট হাউজিং এর ইটারেশনস হয়, কি ধরনের হাউজিং হতে পারে, দেন সেটার আবার অ্যানালাইসিস এখানে হয়। সো এন্ডে যেটা হয় যে হাউজিং আর ফ্যাক্টরিজ এই দুইটা নিয়ে যে মাস্টার প্ল্যান ফরমেশন, সেই মাস্টার প্ল্যান ফরমেশনটা আর কি ফাইনাল স্টেজটা ছিল। সো এটাকে ভ্যালিডেট করার জন্য যে রেডিয়েশন অ্যানালাইসিস, যেটা ফার্স্ট ইনিশিয়াল স্টেজে যেটা ছিল রেডিয়েশন অ্যানালাইসিস, তো রেডিয়েশন অ্যানালাইসিস কার ফ্যাক্টরি হচ্ছে গিয়ে হিট যেটা সেটা কমানোটা ইম্পর্টেন্ট। তো এই কারণে ফ্যাক্টরি রেডিয়েশন অ্যানালাইসিসটা করি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এআই বিহেভিয়ার টুল, যেটা যে আনরিয়াল ইঞ্জিনে আমি ওই এআই এজেন্টস গুলো ডেভেলপ করি, ডেভেলপ করে হচ্ছে ওই এখন আমি একটা ফর্ম ডেভেলপ করলাম বা যেটাই আসতেছে ফর্ম, সেটা আসলে কতটুকু জাস্টিফাইড ইউজার এন্ডের থেকে সেটা আমার জানা ইম্পর্টেন্ট ছিল। কারণ আমার ফ্যাক্টরি যে ফরমেশনটা আমি রেগুলার লিনিয়ার ফরমেশনে যাচ্ছি না, আমি যখন জিনিসটা ইন্টারভিউ করে দিচ্ছি জিনিসটা আদৌ ওয়ার্ক করবে কিনা সেটা আমার জানা ইম্পর্টেন্ট ছিল। সো ওইটা জানা সবচেয়ে আমার আমার কাছে তখন যে সবচেয়ে বেস্ট ওয়ে ছিল হচ্ছে গিয়ে যে আমি হিউম্যানসদের মতো কিছু বটস ক্রিয়েট করব। দেন ওই ক্রিয়েট ওইখানকার ট্রেডিশনাল যারা হ্যান্ড হ্যান্ডলুম ওয়ার্কার ছিল বা পাওয়ারলুম ওয়ার্কার ছিল, তো তাদের কিছু বটস ক্রিয়েট করবো। বটস ক্রিয়েট করে দেখবো যে তারা আসলে ওই ফর্মটা আসলে ইন্টারঅ্যাক্ট করছে কিনা ওই ফর্মটার সাথে। দেন আমি ফর্মটাকে অ্যানালাইসিস করা শুরু করি, যে ওই মেট্রিক্সের বেসিস সোশ্যাল প্যারামিটার উপরে, তারপর ভিজিবিলিটির উপরে। দেন এখান থেকে হিট ম্যাপ জেনারেট হয়, এগুলো মোস্টলি আনরিয়াল ইঞ্জিনের ওই সিমুলেশন গুলো। দেন ফাইনাল একটা মডিউল বা আউটকাম আসে যেটা থেকে আর কি ওই, কারণ আই এম নট সেইং যে এটা সবচেয়ে বেস্ট সলিউশন, বাট ওই টাইম ফ্রেমে বা ওই ইটারেশন ফ্রেম গুলাতে এটা সবচেয়ে আউটকাম যেটা ছিল এটা সবচেয়ে বেটার ছিল। তো এই ফর্মটা নিয়ে ফাইনালি আর কি আগানো শুরু হয়। সো এটা হচ্ছে গিয়ে মাস্টার প্ল্যান। সো এখানে যেটা হয় যে পুরা ফর্মটা একটা ওই ফ্যাব্রিকের যে থাকে, যে ফ্যাক্টরিটা যে সাইটের মতো ফ্যাব্রিকের মতো প্লেস করা হবে। সো ওই সেন্ট্রাল রোডটাকে মাথায় রেখে এটাকে না ভেঙে বা একটা ওই আগের যে ক্যারেক্টারিস্টিক্স ছিল যে কোনো বাউন্ডারি ছিল না, সেই ক্যারেক্টারিস্টিক্স রেখে আরো ইন্টারেক্টিভ স্পেসেস গুলা বের করা যায় কিনা সেই সেটা এখানে হয়েছে। এখানে সেন্ট্রালি আপনি আপনারা যদি দেখেন এখানে ফার্স্টে অ্যাডমিন অ্যান্ড বাজার, দেন হচ্ছে গিয়ে সেন্ট্রাল প্লাজা, তারপর মস্ক, কমিউনিটি সেন্টার, তারপর ক্লিনিক, দেন এখানে হচ্ছে প্রোডাকশন হাউসেস গুলা, আর লেফট সাইডে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এসটিপি
এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্ড সাইটে যে আগের ক্যারেক্টারিস্টিক্সটা ছিল, যে সাইটে আমার হাউজিং গুলো ছিল, সেই ক্যারেক্টারিস্টিক রেখেই আমি হচ্ছে গিয়ে এই ফাইনাল মাস্টার প্ল্যানটা ফরমেশন করি। সো এখানে আবার আন্ডারগ্রাউন্ড কিছু টানেলস রয়েছে যেটা কিনা ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ হয়, অ্যান্ড এটা প্রোডাকশন জোনের সাথে কানেক্টেড, সো দ্যাট ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশনে যাতে কোনো ধরনের কন্টামিনেশন না হয়, যে কোনো ধরনের বা ওটার কারণে যাতে গ্রাউন্ড লেভেলে কোনো পেডিস্ট্রিয়ান সার্কুলেশনে এফেক্ট না ফেলে। সো এটা হচ্ছে সেকশনটা, যে এখানে এক্সিস্টিং কিছু ওয়াটার বডি ছিল, ওয়াটার বডিটাকে ফ্রেমিং করা, দেন আন্ডারগ্রাউন্ড যে টানেলস গুলা যেটা দিয়ে ম্যাটেরিয়াল ট্রান্সফার হবে সেটা এখানে হাইলাইট করা হয়েছে। এন্ড ফার্স্টে যদি আসি সেটা হচ্ছে হাউজিং। সো আমি এখানে হাউজিং এ এক্সিস্টিং যে মর্ফোলজিটা ছিল, যে লেফট সাইডে বা ওয়েস্টের দিকে হচ্ছে গিয়ে ওদের ওয়ার্ক প্লেসেস গুলো, এন্ড রাইট সাইডে বা ইস্টের, সাউথ ইস্ট বা ইস্টের দিকে হচ্ছে যে তাদের নর্থ ইস্টের দিকে হচ্ছে তাদের হাউজিংটা। সো আমি যখন কোড করছিলাম, তো আমার আসলে এমন না যে আমার ওই কোডিংটাই পুরো ফরমেশনটা দিয়ে দিচ্ছে, আমাকে রুলস গুলা সেট করতে হচ্ছিল যে ওই হাউসিংটা এখানেই যাতে হয়, তাদের যে এক্সিস্টিং যে ক্যারেক্টারিস্টিক্স এটা যাতে নষ্ট না হয়, সেটা যে কোনো টুলস দিয়ে আসতে পারে। বাট ব্যাক ইন দ্য মাইন্ড আমার যেটা ছিল যে এই স্প্যাটিয়াল কনফিগারেশনটা আমার রাখতে হবে। দেন হচ্ছে এটা হাউজিং, তো হাউজিংটা ছিল মডিউলার পার্টস দিয়ে। সো আমার সব ওভারঅল থিসিসে সবকিছু ছিল একটা প্রিফ্যাব মডিউলার স্ট্রাকচার সব ইয়াতেই। সেটা হাউজিংটাও এটার যে প্যানেলস গুলো স্ট্রাকচার গুলা হয়ে গেলে দেন ওখানে প্যানেলস গুলা লাগানো যাবে। প্যানেলস আপনি এটা ইউজারদের উপর ডিপেন্ড করে, ইউজার কতটা তাদের নিড বেসিসে গ্রোথ করবে, এটা টোটাল ইউজারদের উপর। আমি এখানে কোনো ফিক্সড কোনো ফ্রেমওয়ার্ক দিচ্ছি না, আমি জাস্ট খালি একটা ফরমেশন দিচ্ছি যে এইটুকুর মধ্যে বিল্ড করা যাবে আর বাকিটুকুতে বিল্ড করা যাবে না। দেন ওরা কোন ফরমেশন করবে এটা ইজ আপ টু দেম। তো এটা হচ্ছে গিয়ে যে হাউজিং সেকশনটা, যে এখানে লিভ ওয়ার্ক সিনারিওটা, যে এখানে ওদের আগের যে লিভ ওয়ার্ক সিনারিওটা ছিল সেই লিভ ওয়ার্ক সিনারিওটাকে প্রায়োরিটি রাখা, যে অ্যাক্সেসিবিলিটিটা ওই অ্যাক্সেসেই রাখা, যে হাউজিং এর সাথে এটা যাতে দূরে না হয়। And এখানে সুতা, তারপর সুতা গুছানো, সুতা কালারিং, ডাইং, এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস গুলো যাতে এখানে অ্যাকোমোডেট করতে পারে। তো এখন যদি আসি সেটা হচ্ছে ফ্যাক্টরি। সো এটা একটা প্লাস মডিউল। আমরা ট্রেডিশনাল শেড যেগুলো আমরা দেখি ফ্যাক্টরি, একটা লিনিয়ার শেড, সো ওইটা থেকে বেরিয়ে এসে দেন হচ্ছে গিয়ে এটাকে কি চারদিকে এক্সপ্যান্ড করা যায় কিনা, যদি আমি কোডটাকে সেন্টারে আনি, যে ওয়াই নট যেটা একদিকে লিনিয়ার হতে হবে, এটা তো অন্য চার যে সাইড ফোর সাইডে, ওই ফোর সাইড এক্সপ্যান্ড হতে পারে। সো এই তারপর সেন্ট্রাল কোডটাকে এখানে নিয়ে আসা, সেন্ট্রাল কোড দিয়ে আর কি হিউম্যান অ্যাক্সেস এন্ড নিচে আন্ডারগ্রাউন্ড টানেলে যে রোবটস বা মেট্রো অটোমেটেড গাইডেড ভেহিকলস গুলো থাকবে, সেটা যাতে ম্যাটেরিয়ালটা ট্রান্সফার হতে পারে। সো এখানে দেখানো হয়েছে যে গ্রোথ প্রসেসটা একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আমার এই ফ্যাক্টরিটা যে ফিউচারের জন্য বিল্ড বা ফিউচারে বিল্ড হবে নট নেসেসারি। এখানে আমি একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি যে আমার এই ফ্রেমওয়ার্কে এখনকার এক্সিস্টিং মডিউলটা বসতে পারবে, মেশিনস গুলা বসতে পারবে। এখানে এক মডিউলে কয়টা এক দুই মডিউলে 6টা মেশিন বসতে পারতেছে। এন্ড যদি আমি পুরো মডিউলটা নিই সেখানে অলমোস্ট 9টা মডিউল বসতে পারছে। এন্ড এভাবে ফিউচার মডিউলস গুলা যখন আসবে, রোবোটিক্স আর্মস আসবে বা অটোমেটেড গাইডেড ভেহিকল আসবে, তখন কি হবে সেটা এখানে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টরি ব্লো আপ মডিউল। এন্ড এখানে হচ্ছে এখানে নিচের বেসমেন্টটা হচ্ছে গিয়ে অটোমেটেড গাইডেড ভেহিকলের জন্য, যারা কিনা এই সেন্ট্রাল কোড দিয়ে ম্যাটেরিয়ালটা ট্রান্সফার করবে। যখন প্রোডাকশন হয়ে যাবে সে ভার্টিক্যাল শ্যাফট দিয়ে হচ্ছে ম্যাটেরিয়ালটা আপ ডাউন হবে, এন্ড ওটা দিয়ে হচ্ছে নিচে প্রোডাকশন বা লজিস্টিক্স জোনে চলে যাবে। এটা হচ্ছে ফ্যাক্টরি সেকশনটা, যে কোডিয়ারটাকে সেন্টারে রেখে এই চারদিকটা, যেটা চারদিকে হচ্ছে ফ্যাক্টরিটা প্লেস করা, সো দ্যাট ভেন্টিলেশন বা ভেন্টিলেশন বা আদার যে এনভায়রনমেন্টাল প্যারামিটার আছে সেটাকে স্যাটিসফাই করতে পারে। সো এখানে নিচে দেখা যাচ্ছে যে অটোমেটেড গাইডেড ভেহিকল গুলো আছে, এন্ড
সেন্ট্রাল কোডটা হচ্ছে গিয়ে তাদের অ্যাক্টিভিটিস, ইনফর্মাল অ্যাক্টিভিটিস হোল্ড করার জন্য বেসিক্যালি। এখানে যেটা অগমেন্টেড রিয়ালিটির অবজেক্ট, যেটা ফ্র্যাগমেন্টস, যেটাতে এখন আমরা যাচ্ছি। সো ফ্র্যাগমেন্টস হচ্ছে গিয়ে তাদের যেটা ছিল যে যদি ওয়ার্কলোড কমে যায়, তাহলে ওয়ার্কার আসলে কি করবে, তাদের লিজার টাইমটা কিভাবে স্পেন্ড করবে। তো এটার একটা সেফটি প্রাইস বা কনস্ট্যান্টের যে থিওরি ছিল যে হিউম্যান ইভলিউশনে যেটা ছিল যে প্লেফুলনেস বা প্লে বা এক্সপ্লোরেশন হচ্ছে হিউম্যান রুট একটা। তো এটাকে যখন ওয়ার্কের কারণে আমরা মোস্ট অফ দ্য টাইম যে এই জিনিসটা এক্সপ্লোর করতে পারি না, বাট ওয়ার্ক টাইমটা যখন কমে যাচ্ছে, তার স্যালারি ঠিকঠাক মতো আসতেছে, সে অবশ্যই সেটা টাইমটা স্পেন্ড করবে তার ক্রিয়েটিভিটি, প্লেফুলনেস বা এক্সপ্লোরেশন, এই তিনটা কয়েকটা প্যারামিটার বেসিসে। তো ফ্র্যাগমেন্টসটা আসলে ওই জিনিসগুলাকে রিপ্রেজেন্ট করে। তো আমি এখানে আমার ফ্যাক্টরি যে ইয়ার্নের কোন গুলা ছিল বা বিম গুলা ছিল, ওইটা নিয়ে আর কি এই মডেল গুলা ফরমেশন করি। দেন এই মডিউল গুলা নিয়ে হচ্ছে গিয়ে ফ্র্যাগমেন্টস গুলা ডেভেলপ হয়। ফ্র্যাগমেন্টস ক্যান অ্যাকোমোডেট কাউন্টলেস অ্যাক্টিভিটিস। এটা বাজার হতে পারে, এটা প্লে আর্ট গ্যালারি হতে পারে, এটা বাচ্চাদের যেহেতু প্লেগ্রাউন্ড হতে পারে, এটা কাউন্টলেস অ্যাক্টিভিটিস। এটা এমন না যে এটা স্ট্রিক্ট কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তো এটা আমার হচ্ছে ফ্র্যাগমেন্টস ইটারেশনস গুলো। সো এটা হচ্ছে আমার মডেল আমি অগমেন্টেড রিয়ালিটি দিয়ে এই ফ্র্যাগমেন্টসটা আমি আমার ওই থিসিস প্রেজেন্টেশনের টাইমে এটা শো করি যে এটা বিল্ড না, বাট এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা আপনাকে ওই ফিটা দিচ্ছে। তো যখন আপনার মনে হবে যে না এটা বিল্ড করা রেশনালাইজ, যে না এখন এটা বিল্ড করা যায় আফটার ইউজেস, তখন আপনি সেটা বিল্ড করে নিতে পারেন। তো এটা হচ্ছে কি লজিস্টিক্স জোন। তো লজিস্টিক্স জোন আমার যেটা ছিল যে গ্রোথ, যে গ্রোথটাও ইম্পর্টেন্ট ছিল। তো আমি আমার সেন্ট্রাল যে প্লেসমেন্টটা, সেন্ট্রাল লজিস্টিক্স জোন যেটা ওয়্যার হাউস অ্যান্ড লজিস্টিক্স জোন, সেটা রাখি। দেন উইভিং এর যে প্রোডাকশন, ইয়ার্নের যে একটা কোন বিম সাইজিং করা লাগে, সেই বিম সাইজিং এর শেডটা আমি ওই ভার্টিক্যালি নর্থের দিকে আপ হতে থাকবে, সেটাও ইনক্রিমেন্টালি গ্রোথ হতে থাকবে। আর এটা হচ্ছে আমার অ্যাডমিন আর আর&ডি প্ল্যানটা, যে অ্যাডমিন বা আর&ডিটা কেমন হতে পারে। দেন হচ্ছে বাজার। তো অ্যাডমিন, আর&ডি এন্ড বাজার, এই দুইটার ফরমেশনও হচ্ছে গিয়ে যে উইভিং এর যে টেকটনিক্স আছে বা উইভিং এর যে ক্যারেক্টারিস্টিক, সেটা থেকে ইন্সপায়ার হয়ে এই ফরমেশন বা বাজারের এই অ্যাডমিন এন্ড বাজার, এই যে দুইটা ফরমেশন করা হয়। এটা হচ্ছে আমার ফ্যাক্টরির ভেতরে কোর্টইয়ার্ডে যারা কিডস আর ওয়ার কিডস আর প্লেইং, যে এই ট্রেডিশনাল ফ্যাক্টরির মতো না যে একটা লম্বা শেড এন্ড ওখানে ওখানে সো এটা আর এই সেম ফ্যাক্টরিটা অগমেন্টেড রিয়ালিটিতে কেমন হতে পারে সেটা এখানে দেখানো হয়েছে। এন্ড এটা রাত্রের বেলা কি ধরনের অ্যাম্বিয়েন্স দিতে পারে। এন্ড এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা, যেটা কিনা মাস্টার প্ল্যানের সেন্ট্রালে ছিল। এখানে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যামিনিটিস, এই বিল্ডিং গুলো ডিফারেন্ট কাইন্ড অফ অ্যামিনিটিস হোল্ড করতে পারে। নিচে দোকানপাট, উপরে মাল্টিপারপাস অফিসেস, এন্ড উপরে তার উপরে হচ্ছে রিক্রিয়েশনাল, যেমন ফুড কোর্ট বা আদার ডিফারেন্ট ফাংশনস অ্যাকোমোডেট করতে পারে। এটা হচ্ছে ফ্যাক্টরি। এটা হচ্ছে অ্যাডমিন বিল্ডিংটা, যে উইভিং এর মতো এই ফর্ম গুলাকে ইন্টারসেক্ট করা এন্ড একটা থ্রেডস এর মধ্যে আনা, একটা বা একটা স্ট্রাকচারের মধ্যে আনা, যেটার উপরে ওই ফর্ম গুলা প্লেস হলে যাতে এটা আর কি ওই ব্রিদেবিলিটিটা ইন্ট্যাক্ট থাকে, যে ফ্যাব্রিকে যে ব্রিদেবিলিটিটা আমরা পাই অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে অটোমেটেড ফ্যাক্টরির ভিতরে সিনারিওটা। এখানে আমরা যে ট্রেডিশনাল ফ্যাক্টরি দেখে একদম ক্লোজড, ভিতর থেকে বাইরে থেকে কিছু দেখতে পারতেছি না, প্রোডাকশনে কি হচ্ছে না হচ্ছে। বাট আই থট যে এটা একটা মানে সুন্দর জিনিস, যে মেকানিক্যাল জিনিসটাও যে সুন্দর হতে পারে, আর এটা যে দেখার মতো বিষয় সেটাও হতে পারে। যে ফ্যাক্টরি যে প্রোডাকশনটা, সেটা এন্ড প্রোডাক্টটা যেটা আমরা দেখি, শুধু এন্ড প্রোডাক্টটা কেন দেখবো, আমরা বাইরে ভিতরে যে ম্যানুফ্যাকচারিং যে প্রসেসটা, সেটার সাথে যদি আমি ইউজারকে কানেক্ট করাতে পারি, তাহলে ওর ওই প্রোডাক্টের উপর যে অ্যাফেকশনটা ক্রিয়েট হবে, সেটা এখন যেটা যে একটা ক্লোজড
ফ্যাক্টরিতে, যেটা আমি দেখতে পাচ্ছি না, তো ওইটাতে ওই অ্যাফেকশনটা ক্রিয়েট হবে না আমার ওই প্রোডাক্টের উপর। যেখানে ইউজাররা আসলে, বাইরের কোনো ইউজাররা, যেহেতু ফ্যাক্টরিটা ওপেন, বাইরের কোনো ইউজাররা আসলে যাতে এই ফ্যাক্টরির ভেতরের এই প্রোডাকশনটা দেখতে পারে, যে এখানে আসলে কি বানানো হচ্ছে, কিভাবে বানানো হচ্ছে, আসলে প্রসেসটার সাথে তাদের ফ্যামিলিয়ারিটি ক্রিয়েট করা আর কি। এটা হচ্ছে আর্টিজান হাউসিং দের ক্লাস্টারটা, যেখানে কিনা ওই তাদের আগের যে স্প্যাটিয়াল কনফিগারেশনটা বা আগের যে নিড, এটাকেই এক্সিবিট করা। রিজনটা হচ্ছে যে এখানে বানানোর মতো অত কিছু ছিল না, বাট তাদের প্রসেসটা ইটসেলফ এতটা ইন্টারেস্টিং ছিল যে এটা এক্সিবিট করা ছিল আমার কাছে মোর ইম্পর্টেন্ট, যে ওই প্রসেসটা, যে ওইটাকে সুন্দরভাবে এক্সিবিট করা, তো ওদের যে কালারিং গুলা, ওদের যে তারা যে বাটিক প্রিন্ট করছে সেটা থেকে কালার আসতেছে, সেটা দেখানো, মানে উইভিং এর ভিতরে যে হ্যান্ডলুম। তো এটা হচ্ছে ওভারঅল ফ্যাক্টরি টপ ভিউ, যেখান থেকে আর কি ওই সাইডে আমাদের রাস্তাটা চলে গিয়ে ওইদিকে গ্রামে কানেক্ট হয়েছে, এন্ড এইদিকে হচ্ছে হাউজিং গুলো। এন্ড এটা হচ্ছে ফ্যাগনিতে এখন যদি আসি, সেটা হচ্ছে ফ্যাক্টরি মেটাভার্স। তো মেটাভার্সটা দেওয়ার রিজনটা হচ্ছে যে কমিউনিটি এঙ্গেজমেন্ট। তো আমাদের কাছে এখন ফোন যেমন একটা আহ সহজলভ্য জিনিস, তো একটা টাইমে হয়তো বা ভিআর, এআর বা গেম টেকনোলজিস এইগুলা অ্যাভেলেবল হয়ে যাবে। তো এখনকার যারা ওয়ার্কার আছে তারা হয়তো বা টেকনোলজির সাথে অতটা ফ্যামিলিয়ার না, বাট তাদের ছেলে বা তাদের মেয়ে, ছোট যারা আছে, তারা টেকনোলজির সাথে অনেকটা ফ্যামিলিয়ার। তো ফ্যাক্টরিটা এমন না যে, আমার এখান থেকে একটা কনসেপ্ট আছে যে ফ্যাক্টরিটা এমন না যে এইটাই এন্ড বানাতে হবে। আমার ইয়াটা ছিল যে ফার্স্টে আগে ওরা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করবে, যে জিনিসটা ফার্স্টে আগে এক্সপিরিয়েন্স করবে, দেন সেটা তারা বিল্ড করবে কি করবে না, তারপর তারা ডিসাইড করবে। কারণ জিনিসটা যেহেতু রিকনফিগারেবল, তো আমি একটা মডিউল চাইলে আবার আমি আরেকবার চেঞ্জ করতে পারছি, বা একটা ফরমেশন চাইলে চেঞ্জ করতে পারছি। তো ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে যারা এখানে থাকবে বা যারা এখানে কাজ করবে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে গিয়ে ফ্যাক্টরিটা কনফিগার করা হবে, কনফিগার করার পর এক্সপিরিয়েন্স করা হবে, তারপর হচ্ছে গিয়ে ওটা বিল্ড করা হবে। তো এটা হচ্ছে ফ্র্যাগমেন্টটা, যে ফ্র্যাগমেন্টটা ডিফারেন্ট পারপাসে ইউজ হতে পারে। আর এটা হচ্ছে অগমেন্টেড কিছু রিয়েলিটি, কিছু বা এক্সটেন্ডেড রিয়েলিটি কিছু অবজেক্ট। এন্ড এটা হচ্ছে আমার ফাইনাল এজেন্টস এর সিমুলেশনস গুলো, যে ওই এজেন্টস গুলো আসলে কিভাবে ফ্যাক্টরির ভিতর দিয়ে রোম করছে, সেই জিনিসটা আর কি দেখানো, যে ওরা আসলে ওদের মুভমেন্টের পাথটা কিরকম সেটা জানার জন্য এই অগমেন্টেড এই ইঞ্জিনটা ডেভেলপ করা। এটা আনরিয়াল ইঞ্জিনে করা হয়েছে। আর এটা হচ্ছে একটি গেম, যেটা কিনা থার্ড পার্সন ভিউতে। তো এটাও প্লেয়েবল, এটা অ্যানিমেশন না, বাট এটা প্লেয়েবল একটা অ্যাকচুয়াল গেম। And lastly, thank you to my professors, supervisor যারা ছিল, তারা অ্যাকচুয়ালি তাদের ক্রেডিটটা এখানে সবচেয়ে বেশি। তো তারা ওই যেভাবে ইন্সপায়ার বা যেভাবে পুশ করেছে, ওইটা আসলে রেয়ার, খুবই রেয়ার। তো এই জন্য থ্যাংক ইউ। নভা, তোমার স্পিকারটা মিউট হয়ে আছে। আহ, ভাইয়াকে যদি মানে সিএম ভাইয়াকে যদি কেউ কোনো কোশ্চেন করতে চায় তার প্রজেক্ট রিলেটেড এবং সে কিভাবে কাজ করছে এই বিষয়ে, তাহলে সে কোশ্চেন করতে পারে।
হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। ভাইয়া আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আহ, শুরুর দিকে আমি একটুখানি মিস করে গেছি, আই এম জি, সরি, বাট একটু জানতে চাচ্ছিলাম যে এই অ্যানিমেশন তারপর রেন্ডার এই জিনিসগুলোর আসলে মানে সফটওয়্যার এন্ড এভরিথিং এগুলো আপনি মানে কিভাবে হ্যান্ডেল করেছেন, কিভাবে এই আউটপুট গুলো এইভাবে এসেছে, কি কি ইউজ করেছেন, কোন কোন মিডিয়া, এটা একটু জানতে চাচ্ছিলাম। আহ, আমার মোস্ট অফ দ্য ওয়ার্ক, যেটা যদি 3D থেকে বলি, সো মোস্ট অফ দ্য ওয়ার্ক আমি করি হচ্ছে গিয়ে রাইনোতে, অ্যান্ড দেন ভিজুয়ালাইজেশনের জন্য যে ইগুলা সেগুলা হচ্ছে ফটোশপ, আর রেঞ্জার্স আর যে লাস্ট যে অ্যানিমেশনস গুলা, তো একটা তো গেম, ওটা তো রেকর্ডিং, জি, ওটা আনরিয়াল ইঞ্জিনে ছিল, আর বাকিগুলা যেগুলা ওগুলো সব টুইন মোশন, তো টুইন মোশন। টুইন মোশন ছিল। আচ্ছা, জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে আমার একটা কোশ্চেন ছিল যে জি, জি, তুমি যে সফটওয়্যারের কথাগুলা বলতেছো, তো জি। তোমার এই প্রজেক্টটা কি আসলে এই লেভেলটা অ্যাচিভ করার জন্য তো মনে হয় যে এই সফটওয়্যারগুলা খুব ম্যান্ডেটরি ছিল? তো সেক্ষেত্রে যদি তুমি কি আসলে প্রজেক্ট করার আগে কি এই ধরনের একটা প্রিপারেশন নিয়ে তারপরে আগাইছো, না কেমন ছিল ব্যাপারটা? হ্যাঁ, আহ, এটা ফার্স্ট ইনিশিয়াল যখন ডেজার্টেশনটা শুরু হয়, তো আমাদের ডেজার্টেশন টাইমে অলমোস্ট হাফ অফ দ্য এই সফটওয়্যার রিলেটেড কাজ অলমোস্ট ওখানে থেকেই শুরু। মানে জাস্ট লিটারেচার রিভিউ শেষ হওয়ার মাসখানেক পর থেকেই যার যার প্রজেক্ট ইয়া হয়ে গেছে, তারপর থেকে আর কি ওইখান থেকে সফটওয়্যারের ইয়াটা শুরু। ফার্স্টে যেটা ছিল যে ওয়েব ফাংশন কোল্যাপসের জন্য মনোসেরাস গ্রাসহপার স্ক্রিপ্টটা শিখা, সেটার জন্য 7 to 14 days এর মতো টাইম দরকার ছিল। দেন হচ্ছে গিয়ে আনরিয়েল ইঞ্জিনটা শেখা, সেটার জন্য একটা টাইম অ্যালোকেট করা, যেটা দরকার ছিল। তো বাকি টুলস যেগুলা ছিল যে ওগুলা তো আমরা ইউজুয়ালি ইউজ করতেছি, রাইনো বা অন্যান্য টুলস, বাট এই দুইটা টুলস ছিল নতুন, এন্ড এটার সাথে কিছু আদার কোডিং এর বিষয় ছিল, তো সব মিলে একটা টাইম ফ্রেম সেট করাটা ইম্পর্টেন্ট ছিল। ওকে, এই থ্যাংক শুরু ইউ। থেকে আর কি এটা নিয়ে করা হয়। ওকে, তো আহ, আমরা তো নর্মালি যে ধরনের ফ্যাক্টরি বিল্ডিং অ্যাজ ইউজুয়াল থিসিস প্রজেক্টগুলোতে দেখি, তো তোমার এখানে একটা স্পেশালিটি হচ্ছে যে এআর ইনভলভমেন্ট, খুব হুম, হুম। স্ট্রংলি এআর ইনভলভমেন্ট। তো তোমার থিসিস প্রজেক্টে এই যে এআর ইনভলভমেন্টটা নিয়ে আসা, এইটার চিন্তাটা আসলে কিভাবে আসলো? এটার আহ, ব্যাকগ্রাউন্ডটা যদি একটু জানতে চাই। এটা এটা আসছে হচ্ছে কি আমার ওই থিওরি থেকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই এআই ইনভলভমেন্টটা করলে যে আমরা হচ্ছে একটা সাকসেসফুল প্রজেক্ট বের করতে পারি, এই কনফিডেন্টটাও কি ছিল মানে যখন চিন্তা ভাবনাটা শুরু হয়? এটা রান করবে কিনা সেটারই কনফিডেন্স ছিল না। তো বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি হয়ে গেছে। মানে আহ, ওইখানে কিছু এখানে সিএসসি ডিপার্টমেন্টের হেল্প নেওয়া বা অন্যান্য যে ইগুলা পেপার গুলা, মানে আর্কিটেকচার লিটারেচার বাইরে অন্যান্য ডকুমেন্টস গুলা স্টাডি করা, বা ওদের আহ, যে ওয়ার্ক ফ্লোটা সেটা এখানে নিয়ে আসা, সেটা আরেকটা কারণ ওদের ওখানে জিনিসটা হচ্ছে আর্কিটেকচার ডিজাইনটা অনেক সময় মিলে না, বাট ওদেরটা কাইন্ড অফ ম্যাথ বেস, সো ওদের 1:1 মিলে যায়। তো ওই কনফিডেন্স থেকে এই কনফিডেন্স পাওয়া যায় না মিলে যাবে। তো আর যে ব্যাকগ্রাউন্ডটা, যে এআর কোত্থেকে আসলো, বা এই এআর এর বিষয়টা আসলে ছিল যে প্র্যাকটিক এখানে ওই যে কনস্ট্যান্ট বা সেড্রিক প্রাইস, ওদের যে থিওরিটা ছিল যে নিউ ব্যাবিলিয়ন বা ফান প্যালেস, এদের যে ওখান থেকে আসলে এই এআর এর কনসেপ্টটা নিয়ে আসা। যে আরেকটা যেটা ছিল যে আহ, যেহেতু এখানে কোনো কিছু ফিক্স না, সো ইউজার কিভাবে ডিটারমাইন করবে যে এটাই বিল্ড হলে এটা বেস্ট। সো ইউজারকে এই ফর্মটার সাথে, বিল্ড ফর্মের সাথে কানেকশন
করার জন্য বা কানেকশনটা আনার জন্য হচ্ছে এআর আনা, যে অগমেন্টেড রিয়ালিটিটা ক্লোজ টু দ্য রিয়েল রিয়েল রিয়ালিটি। সো এর জন্যই হচ্ছে অগমেন্টেড রিয়ালিটিটা আনা, যে ওদের যাতে এক্সপ্লোরেশন অ্যান্ড ফান অ্যান্ড হচ্ছে ওই রিয়ালিটির সাথে কানেক্ট করা, যে আপনি আগে দেখেন, এক্সপিরিয়েন্স করেন, তারপর আপনি ফিল করেন। ওকে, থ্যাংক ইউ। হুম। ওভারঅল একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পেলাম আর কি। টেকনোলজি, আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি এখন কনসার্ন, সেরকম একটা টেকনোলজির একটা ইউজ কিভাবে আর্কিটেকচার প্রজেক্টে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায়, আমার মনে হয় যে এটা একটা বেটার এক্সাম্পল হইতে পারে। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। জি জি। সেটা হচ্ছে যে আপনি যেভাবে ফ্যাক্টরি প্রজেক্টটাকে অ্যাপ্রোচ করেছেন, যেখানে একটা মার্কেট প্লেস হবে, এখানে খেলার জায়গা হবে, এটা সবার একটা ইনভলভমেন্ট থাকবে, পাবলিক একটা ইনভলভমেন্ট, এটা হচ্ছে টিচারদের কিভাবে কনভিন্স করেছেন? কারণ আমি কারেন্টলি হচ্ছে একটা আমার থিসিস, আমি এখন 5th ইয়ার ফার্স্ট সেমিস্টারে, আমি আমার থিসিস প্রজেক্টের জন্য চুজ করেছি একটা জুট মিল। কিন্তু টিচারদের কনভিন্স করা, যেখানে পাবলিক ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট, বা ফ্যাক্টরি শুধু ফ্যাক্টরি না, এখানে পাবলিক ফাংশনের ইম্পর্টেন্সটা আছে, সেটা কিভাবে আর কি টিচারদের কনভিন্স করতে আপনি সাকসেসফুল হয়েছেন? এর জন্য আমি লাস্টে আমার ফ্যাকাল্টিতে মানে থ্যাঙ্কস জানাই, যে তারা ওই অ্যালাউন্সটা দিয়েছে। তো এটা মানে এটা হয় কি, বেসড অন দ্য লিটারেচার রিভিউ হতে পারে, যে এখন আমি বললাম যে এই পাশে এটা আমি দিব, বা এখন হচ্ছে কেন দিব সেটার তো আমার একটা ডেটা লাগবে, যে যারা দিছে, এখন কথা হচ্ছে যারা দিয়েছে তারা আসলে বেনিফিটেড হচ্ছে কিনা সেটাকেও আমাকে দেখাতে হবে। এন্ড এটার সাথে একটা বড় জিনিস লিঙ্ক থাকে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল মডেল। তো আমি মার্কেট প্লেস দিয়ে দিলাম, মার্কেটের ওনারটা কি হবে, ওখানকার বাইরের মানুষ না ফ্যাক্টরির ওনার, উনি সিঙ্গেললি উনি হবে কিনা, বা বাইরের মানুষ এটার ওনার হবে, এটা হচ্ছে একটা। বা যদি আমি ফিনান্সিয়াল মডেলে আনি, তো যদি এটা ওয়ার্কারদের বেনিফিট করে বা ফ্যাক্টরি ওনারদের বেনিফিট করে, তো সেটা তখন ফিজেবল হয়। শুধু যদি আমি বলি যে আমি দিব, তখন জিনিসটা একটু টাফ হয়ে যায়, যে কেন দিব আসলে। সো একটু বেনিফিট, ওয়ার্কারদের বেনিফিট বা ফ্যাক্টরি ওনারদের বেনিফিটটা মাথায় রেখে, এন্ড যারা আগে দিয়েছে বা যেসব ফ্যাক্টরিতে যেগুলা এগুলো এই জিনিসটা এক্সিস্ট করে, সেটা আসলে বেনিফিটেড হচ্ছে কিনা সেটাও দেখার বিষয়। তো সেটাকে অ্যাজ এক্সাম্পল হিসাবে দিলে হয়তো বা কনভিন্স হতে পারে। জি, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল। জি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমরা তো এখানে আসলে ফ্যাক্টরি বিল্ডিং দেখলাম, এবং লোকেশনটা মোটামুটি একটু রুরাল এরিয়াতে, টাঙ্গাইলে। হ্যাঁ। তো এইখানে এই ধরনের একটা ডিজাইন, সোশ্যাল যে ওইখান যে ক্যারেক্টারগুলো আছে, হুম। সেগুলাকে কি রিপ্লেস করে দিবে, নাকি আসলে সেটাকে আরো হচ্ছে ইনহ্যান্স করবে? ফ্যাক্টরি যেটা হয়, মানে এখানে তো মানে তোমার তো অলরেডি হচ্ছে এখানে তুমি নতুন একটা বিষয় ইমপ্লিমেন্ট করতেছো। তো আমাদের যে রেগুলার যে সোশ্যাল স্ট্রাকচার বা এই টাইপের ফ্যাক্টরিগুলোতে যারা হচ্ছে কাজ করবে, ওদের যে ক্যারেক্টার, তো এই বিষয়গুলা হচ্ছে তাদের রেগুলার লাইফ স্টাইলটাকে কি নেগেটিভ দিকে নিয়ে যাবে, নাকি আসলে এটা আলটিমেটলি বেটার কিছুতে নিয়ে যাবে? মানে আপাতত আমার অ্যানালাইসিসে তো এটা, মানে আমার যে সিমুলেশনের যে ইয়াগুলো ছিল সেটাতে আপাতত তো বেটার। আর আচ্ছা, ফ্যাক্টরির ক্ষেত্রে একটা জিনিস
মাথায় রাখতে হবে যে ফ্যাক্টরি বা ওয়ার্ক স্পেসেস গুলা কিন্তু মানুষের বাসা না। যে এখানে আহ ধরতে গেলে মানুষ 8টার দিকে বের হচ্ছে, রাত 8টা বা 7টার দিকে আবার অলমোস্ট 10 to 11 আওয়ার্স এর একটা টাইম স্পেন্ড করে, যেটা কিনা উনি ওনার বাসায়ও স্পেন্ড করতে পারতেছে না। তো এটার লিভেবিলিটিটা বা হিউম্যানাইজ করাটা ইম্পর্টেন্ট, কারণ এখানে মানুষ মোস্ট অফ দ্য টাইম তার দিনের মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড করতেছে। অ্যান্ড যে আপনি যেটা বললেন যে এটা আসলে ওদের যে আগের যে বিষয়টা, আগের থেকে আমরা স্পেশাল কোয়ালিটিটা নিতে পারি, বাট আমি ম্যাটেরিয়াল বা অন্যান্য যে এলিমেন্ট গুলা সেটা আসলে আমার তো যুগের সাথে আসলে চলতে হয়। দিন শেষে আমি ক্যাপিটালিজমে আছি, এন্ড ফ্যাক্টরি ক্যাপিটালিজমের একটা হাব ধরতে গেলে ক্যাপিটালিজমটাকে গাইড করে, একটা ইন্ডাস্ট্রিয়াল হাব ক্যাপিটালিজমটাকে গাইড করে। তো ওই জিনিসটা এখানে হচ্ছে যে আহ, জিনিসটা এখানে ফ্যাক্টরি হেরিটেজ বলে আসলে ওইরকম কিছু থাকে না। ফ্যাক্টরি যখন নতুন করে বানানো হয় সেটা 20 to 25 ইয়ার্স এর মধ্যে ভেঙে আবার নতুন করে করা হয়, আবার সেটাকে হয়তো বা ফ্যাক্টরি অ্যাবান্ডেন্ট হয়ে যায়। আমরা প্রায় মাঝে মাঝে দেখি যে ফ্যাক্টরি কিছু অ্যাবান্ডেন্ট ফ্যাক্টরি। তো ওইটার একটা রিজন হচ্ছে কি যে ওইটা গ্রোথ প্রসেসটা স্টপ হয়ে গেছে, বা ব্যাংক্রাপসি, ওনার ব্যাংক্রাপসিতে চলে আসছে। তো ফ্যাক্টরিকে আমি অ্যাজ ইউজুয়াল যদি আহসান মঞ্জিল বা অন্যান্য হেরিটেজ বা ওই কালচারের সাথে লিঙ্ক করতে যাই, আসলে তখন আসলে জিনিসটা হবে না, কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। তো এখানে কালচারটা ইনক্লুড করানো হচ্ছে জাস্ট বিকজ অফ এখানে কিছু মানুষ কাজ করে বলে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা দুইটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে, আপনি যে মডিউলের জাস্টিফিকেশনের কথা বলতেছিলেন এআই এজেন্টস এর মাধ্যমে, হুম। এই জাস্টিফিকেশনের প্যারামিটার গুলো আসলে কি কি ছিল, এবং এই এআই এজেন্টস এর বিহেভিয়ারালের ক্ষেত্রে অ্যাট্রিবিউটস গুলো কি কি ছিল, এগুলো যদি একটু বলতেন। আচ্ছা, তো প্যারামিটার ছিল যে তার প্রথম ছিল যে সোশ্যাল সোশ্যাল যেটা, যে একটা এজেন্ট আরেকটা এজেন্সির সাথে ইন্টারেক্ট করছে কিনা, এন্ড ইন মিন টাইম 1 মিনিট টাইম ফ্রেমে সে কতবার ইন্টারেক্ট করছে, এন্ড ওই ইন্টারেকশনটা কতক্ষণে, এটা হচ্ছে সোশ্যাল প্যারামিটারে চলে যায়, ওই অ্যাট্রিবিউটস গুলো এন্ড চলে যায়। এন্ড যেটা ছিল যে ওই এজেন্টস গুলা তাহলে আমি ডেভেলপ করলাম কোন কোন মানে এজেন্সির তো আমার কিছু গোলস এন্ড প্যারামিটার সেট করতে হয়। তো এখানে আমি যেটা করি যে ওদের যে ডেইলি রুটিনটা, ওই ডেইলি রুটিনটা এন্ড গোলস গুলা হচ্ছে গিয়ে আমি ওই এজেন্সির সাথে লিঙ্ক করে দিই, যে হ্যান্ডলুম ওয়ার্কার যে সকাল আহ, যে টাইম ফ্রেম গুলো, ওই টাইম ফ্রেম থেকে ওই টাইম ফ্রেম তারা ওয়ার্ক প্লেসে আছে, ওই টাইম ফ্রেম তো ওই টাইম ফ্রেম তারা ঘুমাচ্ছে খাচ্ছে। তো আমি তো তাদের সাইকোলজিটা বোঝা ডিফারেন্ট, আমার পক্ষে বোঝা ডিফারেন্ট, বাট আমি তাদের রুটিনটা তো জানি। তো তারা ডিসিশন নেয় ইন ডে টু ডে বেসিস, তাদের রুটিন বা ওয়ার্ক ফোর্সের কারণেই তো তারা ডে টু ডে বেসিসের হচ্ছে গিয়ে ডিসিশনস গুলা নেয়। তো আমি ওই ডিসিশনস গুলা একটা ডেইলি বেস যে রুটিনটা সেটা আমি এখানে দিই, এন্ড দেওয়ার পরে হচ্ছে গিয়ে ওইটা আমার ওই ফর্মটার সাথে মানে সার্ফেসটার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, তো ওটা কাছে যাচ্ছে কি যাচ্ছে না সেটার বেসিসে একটা, আরেকটা হচ্ছে গিয়ে যে ওভারঅল তার ফিজিবিলিটিটা, যে সে কনস্ট্রেন্ট গুলা ফিল করছে কিনা সেটার উপরে, এই 3টা প্যারামিটার উপরে আর কি করা হয়। আচ্ছা, তো এই আপনার হচ্ছে এই জাস্টিফিকেশনের ব্যাপারটা বা যে হুম। ইন্টারেকশনের ব্যাপারটা, এইটা কি আপনি রিয়েল টাইম ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কি করছেন, নাকি কোনো হ্যাঁ, রকম ডাটা? এটা এটা হচ্ছে একটা প্রো টিপ, যেটা যে জিনিসটাকে স্কেল ডাউন করে নিতে হয়, কারণ এত বড় সাইটে 52 একর্স এর মতো সাইটে যখন 2000 এজেন্ট রান করবে বা রোম করবে, তখন সিস্টেমটা ক্র্যাশ করার পসিবিলিটি থাকে। সো এটা 1/4 বা 1/3 যেভাবে হোক, যদি পপুলেশন 2000 হয়, সো এটা 1/4 নিয়ে, অ্যান্ড 1/4 স্কেলে যতটুকু মেশ আপনি পাচ্ছেন সেই মেশটাকে নিয়ে হচ্ছে গিয়ে ইটারেশন করা। দেন ফাইনালি হচ্ছে গিয়ে যে বড় মাস্টার ইটারেশন, সেটাতে এজেন্ট কাউন্ট কমায় তারপর হচ্ছে গিয়ে ইটারেশনটা হয়। তো এটার মধ্যে একটা সুইট পয়েন্ট, ইটারেশনের একটা সুইট পয়েন্ট চলে আসে। আচ্ছা, আপনি
একসাথে কতগুলো এজেন্ট রান করেছিলেন? যদি আমি পার্ট বাই পার্ট বলি, ওখানে আমার টোটাল পপুলেশন ছিল, মানে ফ্যাক্টরি এটা তো পপুলেশন যেটা ছিল সেটা ছিল অলমোস্ট ওইখানকার 2200। তো আমি এখানে ওইটার হাফ ওইটার হাফটা এখানে পপুলেট হয়, কারণ আমার ওই হাফটাতে মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের একজন জিজ্ঞাসা করছে যে আপনি যে কোডিং করছেন সেটা আপনি কিভাবে স্টার্ট করছেন। আমি যদি কোডিং শিখতে চাই এবং আমার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার কিভাবে অ্যাপ্রোচ নেওয়া উচিত? আমার সাজেশন থাকবে ফার্স্টে কোডিং, ফার্স্টে গ্রাস অপারটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ অন্যান্য সফটওয়্যার বা অন্যান্য কোডিং এর যেগুলো থাকে, তো ওটাকে আমাকে রেশনালাইজ করতে হলেও গ্রাসহপার থেকে একটা পাইপলাইন ক্রিয়েট করতে হলে পাইথন, অন্য সফটওয়্যার সাথে আনরিয়েল ইঞ্জিন বা অন্য ইসের সাথে পাইথন, দেন হচ্ছে গিয়ে অন্য কোনো। বাট গ্রাসহপারটা আগে মেনলি ওটার ডেটা স্ট্রাকচারটা বোঝা এন্ড ওটা কিভাবে ফাংশন করে সেটা আগে বুঝলে অনেকটা কাজ আগানো যায়। হ্যালো ভাইয়া, জি আবার ডিস্টার্ব করতেছি। আর কোশ্চেনটা আরেকটা যেটা আমার ছিল কি, জি জি আপনি যে ডাটাটা নিচ্ছেন কি ইন্টারেকশনের যে ব্যাপারটা, জি কি এটা কোথায় কলাইড করতেছে বা কোথায় ইন্টারেকশন হচ্ছে, কোথায় ইন্টারেকশন হচ্ছে না, এই হুম, ডাটাটা কি আপনি মানে রিয়েল টাইম ভিজুয়ালাইজেশন, মানে আপনি কি জি। ডিরেক্ট দেখে করছেন নাকি কোনো রকম গ্রাফ বা কোনো চার্ট? না, এটা হচ্ছে রিয়েল টাইমে ভিজুয়ালাইজেশনটা হয়। এখন রিয়েল টাইমে ভিজুয়ালাইজেশনের ডেটাটা যেটা, ওটা আমি সিএসভি ফরম্যাটে নিই, মানে এক্সেল আচ্ছা, সিএসভি ফরম্যাটে নিয়ে দেন ওটাকে গ্রাফে কনভার্ট করি, কারণ আমার তখন আসলে ইউআই বানানোর সময়টা ছিল না অ্যাকচুয়ালি। তো ওই সিএসভি ডেটাটা দেয় ও। তো সিএসভি ডেটাটাকে জাস্ট কলাম রো অনুযায়ী ডেটা ভিজুয়ালাইজ করে নেওয়া। এই এই সিমুলেশনটা তো ইউনিটি ইঞ্জিনও তো না, করে। হ্যাঁ, হয় হয়, ইঞ্জিনও হ্যাঁ। মানে আমি আমার থিসিস হচ্ছে ইউনিভার্সিটি ডিজাইন প্রজেক্ট করতেছি, তো আমিও কাছাকাছি সেম মেথোডোলজিতেই যাচ্ছি, আচ্ছা, এই জন্য এই কোশ্চেন গুলো করা আর কি। বেস্ট অফ লাক। ঠিক আছে ভাই, দোয়া করবেন। আহ, আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের এখানে তো আসলে আমাদের আর্টগ্রাম প্ল্যাটফর্মে স্টুডেন্টরা বেশ কানেক্টেড থাকে। সো হুম হুম তারা যখন থিসিস প্রজেক্ট সিলেক্ট করবে, তো তোমার প্রজেক্টটা দেখে আহ, এইখানে সফটওয়্যারের যে ইনভলভমেন্ট, জি এটা তো হিউজ একটা ব্যাপার। হুম এটা ছাড়া তোমার যে অ্যানালাইসিসগুলা, এগুলো তো আসলে এত ভালো করে দেখানোটা আসলে পসিবল হইতো না মনে হয়। তো হুম সফটওয়্যারের সাপোর্টগুলো থাকার কারণে আমরা জিনিসগুলো খুব ইজিলি হচ্ছে রিলেট করতে পারতেছি। হুম তো আহ, আমি তোমার সাথে এর আগে যখন কথা বলছি দেখছি যে তুমি বিষয়গুলা এইখানে যে জিনিসগুলো ইউজ করতেছো আগে থেকে কিছুটা তোমার হচ্ছে মোটামুটি পরিচিত ছিল জিনিসগুলা, বা তুমি ইউজ টু ছিলা। তো যে কারণে তোমার জন্য হয়তো বিষয়টা অনেক বেশি ইজি হয়ে গেছে। হুম তো পরবর্তীতে অন্য স্টুডেন্টরা যখন এই ধরনের প্রজেক্ট এই টাইপের লেভেল অ্যাচিভ করতে চাইবে বা এর থেকেও আরও বেটার কিছু বা নতুন কিছু করতে চাইবে, হুম তারা আসলে কিভাবে অ্যাপ্রোচ করবে, বা তাদের জন্য তুমি কি সাজেশন দিবা? তাদের জন্য যদি স্ক্রিপ্টিং এ তারা ইন্টারেস্টেড থাকে বা কম্পিটিশনাল ডিজাইনে স্ক্রিপ্টিং থাকে, আই উড সাজেস্ট যে তারা গ্রাসহপারটা অ্যাটলিস্ট
মিনিমাম হলো গ্রাসহপারটা যদি তারা মোটামুটি গ্রাসহপারের কয়েকটা স্টেজেস আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্স। তো ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্সের স্টেজে, মাঝামাঝি স্টেজেও এই ধরনের জিনিস যেটা আমি আনরিয়েল ইঞ্জিনে পুল আপ করছি বা অন্যান্য ইসেতে, তো অ্যানালাইসিসের যে বিষয়টা, তো আমি ওই গ্রাসহপারে আমার ওই নলেজটুকু গ্যাপ ছিল। তো এখন হয়তো বা এই গ্যাপটা কভার আপ হয়েছে, বাট আই উড সাজেস্ট যে গ্রাসহপারটা বোঝা, মানে এমন না যে ইউটিউব থেকে স্ক্রিপ্ট নিলাম সেটা রান করলাম হয়ে গেছে, এমন না, বাট ওটার ডেটা স্ট্রাকচারটা বা ডেটা ট্রিটা বোঝা যায়, ওই কোন প্যারামিটার সাথে কোনটা। কারণ আলটিমেটলি এখানে নিজে নিজে কিছু নিজে কম্পোনেন্ট বানানো পসিবল। কম্পোনেন্ট গুলা পাইথন দিয়ে, যদি সি না জানা থাকে, সি শার্প না জানা থাকে, তো পাইথন দিয়ে বানানো পসিবল। তখন এই সিমুলেশনের ওয়ার্কেবল প্রোটোটাইপ রেডি করা গ্রাসহপারই পসিবল। এটা একটা, গ্রাসহপারটা মোস্টলি শেখাটা বেটার, আগে থেকে খুবই ভালোভাবে জানাটা ইম্পর্টেন্ট। কারণ ইটারেশনস গুলা বা ফরমেশনস গুলা অন্যান্য ইঞ্জিনে করতে গেলে মানে ভালো পরিমাণ হ্যাসেল। কারণ ওইখানে ইউনিট মেজারমেন্টের একটা প্রবলেম থাকে, যে ওইটা হয়তো বা আউট অফ স্কেল হয়ে যাচ্ছে গ্রাসহপারে, বা রাইনোতে আনার পর বা স্কেচে আনার পর আউট অফ স্কেল হয়ে যাচ্ছে, বা অন্যান্য মেশেস গুলা ভেঙে যাচ্ছে। কারণ রাইনো নার্ভস, মেশেস এন্ড সাবডিতে কাজ করে, বাট ওরা মোস্টলি মেশেস গুলাতেই কাজ করে, তো ওইটা একটু প্রবলেম হতে পারে। তো এইটা, তারপর হচ্ছে গিয়ে পাইথন বা সি। পাইথন এআই কাজ করতে গেলে পাইথন, দেন গেম ইঞ্জিনটা তো গেম ইঞ্জিন, ওখানে তো ব্লুপ্রিন্ট থাকে। আর এক একটা গেম ইঞ্জিনের এক এক ইউনিটিতে মোস্ট প্রবাবলি সি শার্প বলে, তো আনরিয়েল এর আরেকটা। তো এই কোডিংটা করা, ওই যে আনরিয়েল একটা অ্যাডেড বেনিফিট থাকে ব্লুপ্রিন্ট, যেটা কিনা গ্রাসহপার নোড বেস ইসের মতোই কাজ করে, তো ওইটা ইউজ করলেও হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে মেনশন করতে চাই। এখানে তো মোটামুটি টেকনোলজি নিয়ে অনেক বেশি কথা বলতেছি আমরা, সো একটু আর্কিটেকচারের দিকে আমরা একটু ফোকাস করি। তোমার এই প্রজেক্টটাতে যেভাবে মানে কোর্টইয়ার্ডের যে ব্যাপারটা, আমরা কোর্টইয়ার্ড নিয়ে তো ছোটবেলা থেকেই মোটামুটি অনেক বেশি কনসার্ন থাকি। সবারই ডিজাইনে এই ধরনের একটা বিষয় কোনো না কোনো সময় আসছে। তো তোমার এইখানে যে কোর্টইয়ার্ডের কনসেপ্টটা যেভাবে তুমি ইমপ্লিমেন্ট করছো, এবং কোর্টইয়ার্ডের সাথে যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, এখানে প্রোডাকশন জোন এবং লিভিং স্পেসের যে একটা কোলাবোরেশন হয়েছে, মানে যেভাবে মার্চ করছে বিষয়টা, এইটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। যে ফ্যাক্টরি ডিজাইনের ক্ষেত্রেও আমরা অ্যাজ ইউজুয়াল যে আমাদের আইডিয়াগুলো, যে কোর্টইয়ার্ড, আমার একটা কমন জোন এবং দুইটাকে মার্চ করা, এটা আমার মনে হয় যে তুমি সাকসেসফুলি এখানে খুবই এত মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যেও এই বিষয়টা বেশ সাকসেসফুলি আসছে। এবং তোমার ড্রয়িংগুলো এবং স্পেসগুলো আমি যখন দেখতেছিলাম, এটা মনে হচ্ছিল না যে আসলে আমি কোনো মেকানিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আসছি, এরকম কোনো ফিলিংস আমি পাইতেছিলাম না। তো সেদিক থেকে আমরা যে এই যে সাস্টেনেবল বা আমরা যে লোকাল কনটেক্সটের যে ব্যাপারগুলা ডিজাইনের মধ্যে ইনকর্পোরেট করার যে বলি, যে লোকাল কনটেক্সটটা যখন আমি ডিজাইনে ঢুকাইতে পারতেছি, তখন এটা অনেক বেশি ইন্টারেক্টিভ একটা জিনিস হচ্ছে। তো সেই পার্সপেক্টিভে আমার মনে হয় যে এটা বেশ সাকসেসফুল একটা ব্যাপার হয়েছে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে। থ্যাংক ইউ। এটা হচ্ছে কি প্রাইমারি গোল এটাই ছিল, যে টুলস গুলো ঠিক আছে, টুলস গুলো ইজ অফ অ্যাক্সেসটা দেয়, যে আমি কত তাড়াতাড়ি ইটারেট করতে পারছি, এন্ড কি টাইপের স্পেশাল কনফিগারেশন আনতে পারতেছি। কারণ একটা মাসিং ম্যানুয়ালি সরাতে যাওয়ার, একটা কোড দিয়ে রুলস স্পেস কোড দিয়ে সরানো, আমি ডিফারেন্ট ডিফারেন্ট পসিবিলিটিস গুলো এক্সপ্লোর করতে পারছি। বাট দিন শেষে একটা জিনিস হয়তোবা এই ইন দ্য প্রসেস হয়তোবা আমার ন্যারেটিভ
অন্যভাবে নিতে পারে, যেখানে টুলস এগুলা গেম বা এগুলা নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট, বাট এগুলা অ্যাডেড ছিল, এগুলা অ্যাডেড। মেইন ছিল হচ্ছে কি আমার এই ডিজাইনটা, আমি কি করতে চাচ্ছি, এদের সাথে কানেকশন বিল্ড আপ করা, ওই থিওরিটাকে ভ্যালিডেট করা, কারণ আমি একটা হাইপোথিসিস দ্বারা করাচ্ছি, ওইটাকে জাস্ট ভ্যালিডেট করার জন্য এই টুলস গুলা নিয়ে আসা। এটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমি যখন একটা হাইপোথিসিস নিচ্ছি সেটাকে আমার ভ্যালিডেট তো করতে হবে। এন্ড আর্কিটেকচারের অন্যান্য আহ, আহ, অন্যান্য ডিসিপ্লিনে যেটা হয় যে ম্যাথ বা অন্যান্য জিনিস দিয়ে ইকুয়েশন দিয়ে আমি জিনিসটা ভ্যালিডেট করতে পারতেছি, বাট আর্কিটেকচারে ভ্যালিডেট করাটা খুবই ডিফিকাল্ট। সো ওই ভ্যালিডেটটা করার জন্যই আসলে যে হাইপোথিসিসটা আমার ওয়ার্ক করছে কিনা সেইটা ভ্যালিডেট করার জন্য এই টুলস গুলা ইউজ করা। আদারওয়াইজ এই ডিজাইন এখানে শেষ হয়ে গেলে তো শেষ, হুম। আমি বেঁচে যাইতাম। হ্যাঁ, সেদিক থেকে প্রজেক্টের যে স্টেপ ওয়াইজ যে ব্যাকগ্রাউন্ড স্টাডি, যে আহ, আহ, তোমার কালচারাল লোকাল কনটেক্সটের পিপলগুলো আসলে আদৌ ইন্টারেক্ট করতেছে কিনা, স্পেসগুলা তাদের জন্য পারফেক্ট হইতেছে কিনা, এই যে অ্যানালাইসিসগুলা, এই জিনিসগুলো আসলে এই প্রজেক্টে যে আদৌ আমার ওই কনটেক্সটে এই প্রজেক্টটা হবে কিনা, যে এই ধরনের মেকানিক্যাল প্রজেক্ট, মেকানিক্যাল ব্যাপার স্যাপার আসলে আমরা হয়তো অনেক সময় এরকম মনে করি যে হ্যাঁ প্রজেক্টটা ভালো হয়েছে কিন্তু লোকাল কনটেক্সটে তো আসলে এটা ওয়ার্ক করবে না, এ ধরনের একটা ইস্যু চলে আসে। তো তোমার এই স্টাডিগুলো আসলে সেই ইস্যুগুলোকে খুব ইজিলি রিজলভ করছে, এটা বোঝাই যায়। মানে খুব সেই দিক থেকে আসলে অ্যানালাইসিসটা খুবই স্ট্রং, তোমার ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা, এটা আসলে থ্যাঙ্কস দিতে হয় এটার জন্য তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু তোমাকে যদি তুমি শেয়ার করতে চাও, যে এর আগে তোমার সাথে যখন কথা হচ্ছিল যে এই ধরনের আচ্ছা তার আগে আমি সিয়ামকে আর একটা জিনিস একটু পরিচয় করে দেই বাকিদের সাথে। সেটা হচ্ছে সিয়াম কিন্তু হচ্ছে এআইকে ট্রেন করার জন্য যে ইনস্ট্রাক্টর বা রিসার্চ বলি যেটা আমরা, সেই রিসার্চার হিসেবে সিয়াম কাজ করতেছে, মানে এআইকে ট্রেন আপ করার জন্য যে ব্যাকগ্রাউন্ড রিসার্চ থাকে, আমি যদি ভুল করে না থাকি। মানে এআই মডেল ট্রেন হ্যাঁ করা হ্যাঁ, হচ্ছে আর এআই কি। মডেল ট্রেন করার জন্য সিয়াম হচ্ছে রিসার্চ করতেছে, এটা নিয়ে বেশ কিছুদিন হলো কাজ করতেছে। তো আমরা যে প্যারামেট্রিক টাইপের বা একটু অর্গানিক শেপ টাইপের বিষয়গুলো নিয়ে কাজ করি, এর আগে তোমার সাথে কথা হচ্ছিল। তো এই ধরনের একটু অর্গানিক শেপের মডেলগুলো আমরা যখন কনস্ট্রাকশনে যাব, কারণ জিনিসটা তো আলটিমেটলি আমাকে তো বানাইতে হবে, আমরা যদি জিনিসটা না বানাইতে পারি তাহলে তো এটার সাকসেসটা আসবে না, আপনি যতই ডেস্কে ভালো ডিজাইন করি না কেন। তো এর আগে দিন তুমি যে সফটওয়্যারে একটা জিনিস আমাকে দেখাইতেছিলা, যে ওইটা যদি একটু শেয়ার করবা কিনা, যে স্ট্রিংয়ের লেন্থ সহ আমরা কিভাবে সফটওয়্যার থেকে এই ইনফরমেশনটা পাইতেছি, যেটা কিনা আমার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের কাজে হেল্প করতেছে। আমার আচ্ছা, মনে হয় তাহলে বাকিরা যে সফটওয়্যার নিয়ে যে কোশ্চেনগুলো করতেছে, ওদের চিন্তা ভাবনার আরও পারফেকশন আসবে, যে আসলে এটা শুধুমাত্র করার জন্যই করা না, বাস্তবে এটার আসলে ভালো ইমপ্লিমেন্টেশন আসছে। আচ্ছা আমি তাহলে স্ট্রিং এর ওটা দেখাই, এআই একটা লোড নিতে একটু টাইম নেবে। আমি স্ট্রিংস এর ওটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে বেসিক গ্রাসহপার স্ক্রিপ্ট। তো এখানে আহ, যেমন আমি ইয়াতে
এই স্টিল ফ্রেমে যদি আমি থ্রেডস দিয়ে র্যাপ করা ট্রাই করি বা একটা সারফেস ক্রিয়েট করা ট্রাই করি, তো ওইটার কানেক্টিভিটিটা কিরকম আসতে পারে, তো সেটা নিয়ে আর কি। এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে এগুলা আসলে বিল্ডেবল কিনা বা বানানো সম্ভব কিনা। তো গ্রাসহপার জিনিসটা ডেটাতে ওয়ার্ক করে, মানে বেসড অন ডেটা। তো এটা রেশনালাইজ করার জন্য যেমন এই স্ট্রিং থেকে এই স্ট্রিং এর যে এখানে কয়টা স্ট্রিং আছে, তো সেটা আমি গ্রাসহপার দেখতে পাচ্ছি যে এখানে 4156টা স্ট্রিং এখানে আছে টোটাল। তো এই জিনিসটা যখন আমি এটা বানানোর পর, তখন তো আর আমি আর জানতে পারতেছি না যে এখানে আসলে কতগুলো স্ট্রিংস আছে, এটা কভার করতে, এইভাবে কভার করতে ঠিক কতগুলো স্ট্রিংস লাগবে। এটা যেমন স্ক্রিপ্টিং দিয়ে হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় থাকে যে ডিস্টেন্স, যে এই স্ট্রিংস এর আসলে মেজারমেন্ট, যেটা আমি ফর্ম বানালাম এটা তো আমি মেজারমেন্ট জানি না, এটা এটা কি হয় নাকি এইভাবে মেজারমেন্ট ছাড়া। তো তখন যেটা হয় যে এখানে মেজারমেন্টস গুলাও মেজারমেন্টস গুলাও দেওয়া থাকে যে প্রত্যেকটা লাইনে এক একটা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইনে এক একটা মেজারমেন্টস দেওয়া থাকে যে কোন লাইনটা কতটুকু। এখানে যেমন 120 ইঞ্চ, তো স্পেসিফিক্যালি 0.37 এটাও দেওয়া আছে। এন্ড যদি আমি ইন্ডিভিজুয়ালি যে এত কার্ভের মধ্যে এই জিনিসটা আমি দেখবো কিভাবে, তো এখানে যেটা করতে হয় যে এই স্ট্রিংটা হচ্ছে কি আমার 85 ইঞ্চ। তো এভাবে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রিং এর ডাইমেনশনটা আমি দেখতে পাচ্ছি। এখানে কি স্ট্রিং এর নাম্বারিংটা দেখাচ্ছে, মানে 89 নাম্বার স্ট্রিংটা হচ্ছে? হ্যাঁ, 89 নাম্বার স্ট্রিংসটা হচ্ছে 100 ইঞ্চ। এখানে যাও তখন 89, এখানে সব স্ট্রিংস এর ইয়া দেওয়া 89, এটা পজিশন কোঅর্ডিনেট সেটাও দেওয়া আছে, এটা কোন পজিশনে। তো গ্রাসহপারটা এভাবেই এই সব ডেটার ওয়ার্ক করে, জিনিসটা রেশনালাইজ করা তখন ইজিয়ার হয়ে যায় কনভেনশনাল ওয়ে অফ বিল্ডিং এর থেকে। এই জিনিসটা আমি আগে একটা ডিজিটাল টুইন বানাতে পারছি, দেন ওই ডিজিটাল টুইনটা আমি রিয়েল ওয়ার্ল্ডে প্লেস করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় গ্রাসহপার নিয়ে অনেকের কিছু ডাউট থাকলে এটা থেকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্লিজ স্ক্রিনটা অফ করবো। হ্যাঁ হ্যাঁ, শিওর। থ্যাংক হ্যাঁ নোভা, তুমি শেষ করো। আজকে মনে হয় আমরা অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে প্রোগ্রামে জয়েন করার জন্য। আর সিয়াম ভাইকেও ধন্যবাদ, অনেক সুন্দর করে গুছিয়ে আমাদেরকে তার কাজের ব্যাপারটা বলছে। যদিও অনেক কঠিন, আমি তার কাজ করছি কিন্তু অর্ধেকে বুঝি নাই, বাট আজকে দেখার পর বুঝতে পারছি, যার জন্য থ্যাংক ইউ। আর এসএনএম ভাইকেও ধন্যবাদ এরকম একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আর তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ এরকম প্রোগ্রাম আরো অনেকবার হবে, সবাই জয়েন করবে। আর সিএম ভাইকে আমরা আরো অনেক ভালো ভালো প্রজেক্টে ইনশাল্লাহ দেখতে পারবো। তো আজকে প্রোগ্রাম আপাতত এখানেই শেষ। ধন্যবাদ। সিএমের কোনো লাস্ট ওপিনিয়ন থাকলে একটু শেয়ার করতে পারো। না, এরকম থ্যাংক ইউ সবাইকে আজকে জয়েন করার জন্য, এটাই। আর বেস্ট অফ লাক যারা থিসিস দিচ্ছ, বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সিএমকেও থ্যাংক ইউ আর্টবের পক্ষ থেকে। আবারও দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।